তিন দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, বললেন নির্বাচন বিলম্বিত হলে জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে, সময় মতোই হবে ভোট। জামায়াতের সংখ্যা অমূলক, মন্তব্য মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হয়ে পড়বে, বললেন তারেক রহমান। নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগ। শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রভিসি প্রক্টর সহ আহত অর্ধশতাধিক। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা। ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য সহ শিবিরের বিরুদ্ধে অন্য প্রার্থীদের বহু অভিযোগ। দিনভর উত্তেজনায় শেষ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। অবস্থার উন্নতি হচ্ছে নূরের। আইসিইউ থেকে দ্রুত কেবিনে স্থানান্তরের আশা। চিকিৎসার খোঁজ খবর নিলেন রাষ্ট্রপতি ও বেগম খালেদা জিয়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই। এর বিকল্প চিন্তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক, আর নির্বাচন সঠিক সময়ই হবে এ নিয়ে জামায়াতের শঙ্কা অমূলক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকারের নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত ভুল বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় দল তিনটির আলাদা আলাদা বৈঠক শেষে কথা বলেন তারা। শুভ মাহফুজকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিদ। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে জামাত, এনসিপি ও বিএনপি। রবিবার বিকেলে প্রথমে বৈঠকে বসে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে বিস্তারিত জানান জামাত নেতারা। তো যে সরকার একটা বাস স্ট্যান্ড ক্লিয়ার করতে পারে না, একটা চাঁদাবাজকে ধরে শাস্তি দিতে পারে না, সেই সরকারের এত বড় নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কিভাবে ট্যাকেল করবে? আমরা এতে শঙ্কিত। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে না গিয়ে দেশ যদি পরিকল্পিত একটি ডিজাইন ইলেকশনের দিকে যায়, তাহলে গণতন্ত্রকামী, দেশপ্রেমিক, ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল-নকশাল নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে, যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি না। এরপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলটি। বৈঠকের পর দলটি ব্রিফিংয়ে জানায়, সরকারে থাকা ফ্যাসিস্ট চক্রটি রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করছে। বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ, সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয়, সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। এদিকে সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। এটা একেবারেই অমূলক, এই জন্যে যে একদিন আপনার যিনি প্রধান উপদেষ্টা, তার সম্পূর্ণ অধিকার রয়েছে দলের, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে তিনি কথা বলবেন। এটা হচ্ছে তার এখতিয়ার, এটা তার নিজস্ব এখতিয়ার, এবং সেটা তিনি বলেছেন এবং আলোচনা করে আলোচনা ফলপ্রসূ হয়েছে। সেটা গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এ ব্যাপারেও গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত। পরে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এবারের নির্বাচন হবে ইতিহাসের সেরা। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে, কিন্তু জনগণ সাথে থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না বলে মন্তব্য তার। বলেন, অশুভ শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যতবার দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, বিএনপির নেতৃত্বে ততবার ঘুরে দাঁড়িয়েছে দেশের গণতন্ত্রকামী মানুষ। বিএনপি গৃহীত পদক্ষেপগুলো সারা দেশে মা, বোন, তরুণ জনগোষ্ঠী, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণের কাছে আমাদের সকলকে পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মব ভায়োলেন্সকে আমরা কেউ প্রশ্রয় দেব না। নারীর সম্মান, মর্যাদা এবং অধিকারের প্রতি শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিক সংবেদনশীল এবং শ্রদ্ধাশীল থাকবে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোনো ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। ৪৭ বছরের গৌরবান্বিত পথ চলায় বিএনপি বরাবরই দেশের গণতান্ত্রিকামী জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছে। তাই আসুন প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বিচ্যুত হব না। আপনার দল, আপনাদের দল, আমাদের দল, বিএনপির শেকড় এই বাংলাদেশ। জনশক্তি, জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যতক্ষণ পর্যন্ত তা না হবে ততক্ষণ গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। রাজপথের সহকর্মী, সহযোদ্ধা প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই, তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। সঙ্গত কারণেই অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি 5ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। নির্বাচন হতে দেওয়া হবে না, এই ধরনের উচ্চারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করবে নাকি পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থানের প্রাসঙ্গিকতা তৈরি করবে? অতএব এখনো সময় আছে, আমাদের সতর্ক হওয়া দরকার। পরাজিত পলাতক অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ওত পেতে রয়েছে। আলোচনায় বিএনপি নেতারা বলেন, বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। নেতাকর্মীদের সতর্ক করে দলের সিনিয়র নেতারা বলেন, ক্ষমতায় আসা অতটা সহজ নয়। এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার, সেই নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার, তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকে এখানে পিআর পদ্ধতি আনার কথা বলা হচ্ছে।
হুমকি দেওয়া হচ্ছে যে পিয়ার না হলে নির্বাচন করতে দেওয়া হবে না, যে আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। ষড়যন্ত্রের আভাস আমরা লক্ষ্য করছি নির্বাচনকে বিঘ্নিত করার জন্যে এবং গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার জন্যে এক ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মধ্যে ভারতীয় দালালরাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের সদিচ্ছা যতই থাকুক, যতক্ষণ পর্যন্ত নির্বাচনটা সংগঠিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত জনগণই আশঙ্কা করতে। আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে, এই নির্বাচনকে সফল করতে হবে, যাতে করে দেশের মানুষ নিজের হাতে ভোট দিয়ে তাদের পছন্দসই তাদের সংসদ সদস্য সংসদে পাঠাতে পারে, তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে। ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা বলেন, নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা। এ ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অর্ধ শতাধিক শিক্ষার্থী। স্থগিত করা হয়েছে সব বিভাগের পরীক্ষা। আগামীকাল রাত 12টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহিদা পিয়া। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন তার ভাড়া বাসায় আসলে গেট বন্ধ হয়ে যাওয়ায় ওই বাড়ির দারোয়ান তাকে প্রবেশ করতে দেয়নি। পরে ভুক্তভোগী ছাত্রী তার বন্ধুদের ডাকলে তারা ওই দারোয়ানকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যেতে চায়। এ ঘটনায় এলাকায় মাইকিং করে লোক জড়ো করে এলাকাবাসী। এক পর্যায়ে স্থানীয়রা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির গাড়িবহর, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গাড়ি ভাঙচুর করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুর 12টার দিকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় সংলগ্ন 2 নম্বর গেট এলাকা। বিশ্ববিদ্যালয়ে আবাসক সংকট থাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী এই এলাকায় বিভিন্ন কটেজ ও ভাড়া বাসায় থাকেন। এসব ভাড়া বাসায় বসবাসরত শিক্ষার্থীদের স্থানীয়রা লাঞ্ছিত করছে এমন খবর পেয়ে প্রক্টোরিয়াল বডি সহ শিক্ষার্থীরা 2 নম্বর গেট এলাকায় গেলে স্থানীয়রা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ সময় আহত হয়েছেন উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানভীর, হায়দার মোহাম্মদ আরিফ ও বেশ কয়েকজন শিক্ষার্থী। দেশীয় অস্ত্র সহযোগে এই স্থানীয় যারা পরিচিত হামলা করছে তারা তাদের জীবন নাশের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমি আমাদের তানভীর আরিফ প্রক্টর স্যারকে আমরা বলেছিলাম, কিন্তু তিনি আমাকে বললেন তিনি লোকেশনটাও জানতেন না। সকালের দিকে ওরা আবার আক্রমণ করে নিজেদের শক্তি সঞ্চয় করে এসে আবার ছাত্রদের উপরে আবার আক্রমণ চালায়। তারা নিরস্ত্র আমাদের স্টুডেন্টদের উপরে হামলা চালান এবং এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা কোনো ল এনফোর্সমেন্টের কোনো জায়গা দেখি নাই, আমরা দেখি নাই কোন সেনাবাহিনী বা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হলেও তাদের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমাদের সকল শিক্ষককে মারছে, আমার সকল ছাত্রদেরকে মারছে, কন্টিনিউ মারতেছে, এখনো মারতেছে। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে আমরা জিওসির সাথে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলছি। 2 ঘন্টা চলে গেছে, এখন আমাদের মাঠে কেউ আসে। খবর পাওয়ার পর করে প্রক্টোরিয়াল বডি সাথে এবং ছাত্রদের সাথে, পুলিশের সাথে, ডিজিএফআই এর সাথে, সেনাবাহিনীর সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রক্ষা করেছে। আমরা দুজনেই কন্টিনিউয়াসলি ফোন করেছি, এমনকি সেনাবাহিনীকেও আমরা ফোন করতে করতে র্যাব আমাদের ফোন ধরেও নাই। সেনাবাহিনী ফোন ধরতে যে পরিমাণ বিলম্ব করেছে, এটাও আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে সোমবার সকাল 9টার মধ্যে। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের কয়েক দফা সংঘর্ষ হয় ক্যাম্পাসে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন হয়েছে বিজিবি।
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের উপর রবিবার রাত 8:45 দিকে হামলা চালায় বহিরাগতরা। এরপর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সিন্ডিকেট সভা হয়। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রছাত্রীদের সোমবার সকাল 9টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায়। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে প্রায় 1 মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা, যার ধারাবাহিকতায় রবিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠক বসে। সেখানে কোনো সিদ্ধান্ত না আসায় বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ শতাধিক শিক্ষককে তালাবন্দি করে রাখে শিক্ষার্থীরা। পরে রাত 8টার দিকে বহিরাগতরা হামলা চালিয়ে অবরুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ধার করে শিক্ষকদের। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য, নির্বাচনী বিধি লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগ করেছে অন্যান্য প্যানেলের প্রার্থীরা। তবে শিবিরের প্যানেলের অভিযোগ, তাদের কাছে প্রচারণায় পিছিয়ে পড়ে নানা কূটকৌশল অবলম্বন করছে প্রতিপক্ষ বিভিন্ন প্যানেল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডাকসুর নির্বাচনী প্রচারের 6ষ্ঠ দিন সকালের বৃষ্টিতে কিছুটা ব্যাহত হলেও দুপুরের পর থেকেই জমে ওঠে। লিফলেট হাতে শিক্ষার্থীদের কাছে নিজেদের নানা প্রতিশ্রুতি পৌঁছে দিতে ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। এখন আমি সব সময় কাজের মানুষ, কাজ করে যাচ্ছি। আমি আমার ভাই বোনদের উদ্দেশ্যেই বলবো, কারণ যে আমাকে ভোট দিবে না সেও আমার ভাই বোন, যে আমাকে ভোট দিবে সেও আমার ভাই বোন, কারণ আমরা একই ক্যাম্পাসে বড় হচ্ছি, পড়াশোনা করছি। সেই জায়গা থেকে তাদের সকল যৌক্তিক অধিকারই আমার অঙ্গীকার। এদিন ডাকসুর কাঠামোগত সংস্কার, নারীর ক্ষমতায়ন, আবাসন সংকট নিরসন সহ 18 দফা ইশতেহার ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। ছাত্র শিবির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগ তোলেন একাধিক প্রার্থী। গণরুম, গেস্ট রুম ও র্যাগিং প্রথা নিষিদ্ধ করে ক্যাম্পাস চার্টার প্রকাশ করা, হলগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা কার্যকর থাকাটা নিশ্চিত করা। 5, নারী বান্ধব ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা, চলাফেরার স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে বাধ্য করা। চাকমারা যাত্রীটি প্রায় পাকিস্তানপন্থী ছিলেন, কিন্তু তার মানে এই নয় যে সব চাকমারা পাকিস্তানপন্থী ছিলেন। আপনারা জানেন অনেক চাকমা জনগোষ্ঠী আছে যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তাদের প্যানেলের যে সমর্থিত একজন সদস্য প্রার্থী, সে হচ্ছে যে আমাদের একজন বীরশ্রেষ্ঠকে সে হাইজ্যাকার হিসেবে উপস্থাপন করছে। তারা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে বারবারই প্রশ্নবিদ্ধ ভূমিকা পালন করে যেতেছে। তাদের যে স্ট্যান্ড, প্রশ্নবিদ্ধ স্ট্যান্ড, সেটা কিন্তু তারা বারবারই প্রমাণ করে যেতেছে। বিকালে ডাকসুর নির্বাচন কমিশনে ছাত্র শিবিরের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ জমা দেয় ছাত্রদল। আমরা নির্বাচনের কমিশনে এসেছি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভিযোগ জানিয়েছি। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার বাহিরে এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সমবেত করে উপঢৌকন এবং খাবার খাইয়ে ভোট চাওয়ার মাধ্যমে যদি প্রভাবিত করার সুযোগ আচরণবিধিতে থাকে, তাহলে আমরাও আমাদের যা মতো করে নিলাম বিশ্ববিদ্যালয়ের বাহিরে উপঢৌকন দিয়ে, খাবার দিয়ে। সেটাই নির্বাচনী কমিশনকে আমরা বললাম আর কি, এটা যদি হয় তাহলে এটা তো সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। এদিকে ছাত্র শিবির প্যানেলের জিএসের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিটকে স্বাগত জানালেও তাদের কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এখন নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ শিবির প্রার্থীদের। প্রশাসনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তাদের। যে 24-এ যে হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার মানুষকে শহীদ হতে হলো, এটির দায় মূলত সেই সময় আওয়ামী লীগ ইম্পাওয়ার যারা করেছে তাদের উপর দায় বর্তায়। সেই অপরাধকে ঢাকবার জন্য আর কোনো ইস্যু না পেয়ে সেই ছাত্র শিবির নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। এটি নিয়ে আমরা বিচলিত নয়। শিক্ষার্থীরা এটির জবাব 9 সেপ্টেম্বর দেবে ইনশাল্লাহ। আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি কারো দ্বারা আরোপিত হয়, তারা যে আদর্শ লালন করে, বিভিন্ন রঙের এখানে হচ্ছে আমাদের শিক্ষকরা আছে, তো সেই রং দ্বারা যদি তারা অনেক বেশি প্রভাবিত হয় এবং তাদের বিশেষ ছাত্র সংগঠনকে যদি এক্সট্রা ফ্যাসিলিটিস প্রদান করে, তাহলে এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, বিধিভঙ্গের নানা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছেন তারা। সবাই বিপুল উদ্দীপনায় ভোট চাইতেছে, একে অপরের সাথে কৌশল বিনিময় করতেছে। তারা আমাদেরকে জানিয়েছে, স্যার সবাই এখন উৎসব মুখর পরিবেশে আছে, কোনো ধরনের সমস্যা তারও এখনও কোনো ধরনের বাধার মুখে পড়ে নাই। আর কিছু অভিযোগ আসছে, অভিযোগের সাথে সাথে আমরা যতটুকু যাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তাদেরকে আমরা সতর্ক করে দিয়েছি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনভর উত্তেজনা, ধাক্কাধাক্কি, কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দেয়া নিয়ে দিনভর উত্তেজনার মধ্যে শেষ হয় রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করতে ছাত্রদলের দাবি কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকে 25শে সেপ্টেম্বরে নির্বাচন করার পক্ষে মতামত দিয়েছে নির্বাচন কমিশন। শিডিউল 4 দফা কাটাছেড়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল আজ। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সকালে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে গেটে তালা দিয়ে অবস্থান নেয় ছাত্রদল। বৈষম্য বিরোধী ছাত্রসহ অনেকেই মনোনয়নপত্র তুলতে এসে ছাত্রদলের বাধায় মনোনয়নপত্র তুলতে না পেরে কোষাধ্যক্ষ কার্যালয়ের গেটে অবস্থান নেয়। দফায় দফায় উত্তেজনার পর দুপুরে ভেঙে ফেলা হয় ছাত্রদলের লাগানো তালা। 4 ঘন্টা বন্ধ থাকার পর দুপুর 2টা থেকে মনোনয়নপত্র বিতরণের কাজ আবারও শুরু হয়। শেষ দিনে ভিপি পদে 18, জিএস 12 পদে, এজিএস পদে 13 জন সহ মোট 387 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সন্ধ্যা 7টায় ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকে কমিশনাররা 25 সেপ্টেম্বরে নির্বাচন দিতে রাজি হয়েছেন। বামপন্থী ছাত্র সংগঠনের একটি অংশ বৈঠক বয়কট করে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকুন্থ জানান, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে 25 সেপ্টেম্বরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু হল ও সংসদ নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এর মধ্যে 7টি প্যানেল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে এবার লড়ছেন 179 জন প্রার্থী। এর আগে 29শে আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল, স্বতন্ত্র সম্মেলন, সংসপ্তক পরিষদ, স্বতন্ত্র অঙ্গীকার নামে আলাদা 7টি প্যানেল হয়েছে। নিজ নিজ ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা জোরদার করেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থার উন্নতি হচ্ছে। তার চিকিৎসায় কাজ করছে 6 সদস্যের মেডিকেল বোর্ড। দ্রুতই তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের আশা করছেন চিকিৎসকরা। এদিকে দেশে চিকিৎসা নূরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। পূর্ব পরিকল্পিত ও টার্গেট করে নূরকে আঘাত করা হয়েছে এমন দাবি বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। আরও জানাচ্ছেন এসএম ফয়েজ। নাক ও চোয়ালের হাড় ভাঙ্গা, মস্তিষ্কে রক্তক্ষরণ ও চোখের ইঞ্জুরি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নুরুল হক নূর। চিকিৎসকরা জানান, সময়ের সাথে সাথে ভাঙ্গা হাড় জোড়া লেগে যাবে। দ্রুতই আইসিইউ থেকে নেওয়া হবে কেবিনে। সবশেষ সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে মস্তিষ্কে রক্তক্ষরণ কমে আসছে। মানসিক ট্রমার মধ্যে থাকায় কিছুটা জটিলতা আছে, তবে তা দ্রুতই সেরে যাবে বলে জানান চিকিৎসকরা। নূর ছাড়াও গণ অধিকার পরিষদের আরও কয়েকজন নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ফ্র্যাকচার হিল হতেও ধরুন 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না। উনি হয়তো উইদিন 1 উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন এবং তারপরে বাসায় রেস্ট নিলে এটা কিছুদিনের মধ্যেই এই যে ফ্র্যাকচারের কথা বললাম, ওনার ফ্র্যাকচারের যে বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্র্যাকচারগুলো ডিসপ্লেসড না, মানে জায়গায় আছে, জাস্ট টাইম দিলেই হিল হয়ে যাবে। তারপরও শঙ্কা কাটছে না পরিবারের। নুরুল হক নূরের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বজনরা। আমার ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশের নূরের উপরে এই ধরনের গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় না। এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার কল্পনা অতীত। উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার মেইন আশা। এদিকে সভাপতির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় নুরুর উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা। প্রত্যাখ্যান করেন আইসপেরের বিবৃতি। সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো। এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবেই মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আমরা
সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি। সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। নূরের চিকিৎসার খবর নিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। পরিকল্পিতভাবে নূরের উপর হামলা হয়েছে বলে অভিযোগ তার। পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও আসিফ মাহমুদও। বলেন, হামলাকারীদের শনাক্ত করতে শক্তিশালী কমিটি করা হয়েছে। আওয়ামী লীগের সময়েও এই ধরনের ঘটনা আসলে ঘটতে দেখিনি, যেটা দুঃখজনকভাবে হয়েছে এবং সেই জায়গা থেকে অবশ্যই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, যেই করুক না কেন এই দায়টা সরকারের উপর বর্তায় এবং সরকারকেই এটার সমাধান করতে হবে এবং এই বিচার করার মাধ্যমেই, এই হামলার বিচার করার মাধ্যমেই ভবিষ্যতে যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার কে ঘটানোর সাহস না করতে পারে সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলেও এ সময় মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সকালে গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ জানান, সকাল 10টায় ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও নুরুল হক নূরকে আশ্বস্ত করেন তিনি। নূরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি তার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও রাষ্ট্রপতি নূরকে আশ্বস্ত করেছেন বলে জানান আবু হানিফ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আহত নুরুল হক নূরের শারীরিক অবস্থা জানার জন্য বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে শনিবার রাতে ঢাকা মেডিকেলে পাঠান। বেগম খালেদা জিয়া নূরের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। বিএনপি চেয়ারপারসন নূরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। যে রাজনৈতিক দলের কার্যক্রম নেই তারাই নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে তিনি এই মন্তব্য করেন। জানান, কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে দলের কার্যকলাপ নেই তারা তো চাইবেই নির্বাচন না হোক। এটা প্রতিহত করার দায়িত্ব জনগণ, রাজনৈতিক দল সহ সবার। নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ অ্যাক্টিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে। ক্রিকেট খেলায় দাগ দিয়ে তো বলা সম্ভব হয় না কোনটা ওয়াইড হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও এর আশেপাশে 1604টি অবরোধ হয়েছে বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চীনের সহায়তায় রোবোটিক চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে আহত কিংবা স্ট্রোকের কারণে হাত পা অসাড় হয়ে যাওয়া রোগীদের অঙ্গ প্রত্যঙ্গ সচলে চিকিৎসা দেওয়া হবে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, রোবোটিক চিকিৎসা ও কেন্দ্রের রক্ষণাবেক্ষণে সহায়তা দেবে তার দেশ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশে এই প্রথম স্থাপন করা হলো রোবোটিক চিকিৎসা বা পুনর্বাসন কেন্দ্র। সাবেক পিজি হাসপাতাল অর্থাৎ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। আহত কিংবা স্ট্রোক সহ অন্যান্য কারণে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে যাওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হবে এখানে। অত্যাধুনিক রোবোটিক চিকিৎসা সামগ্রীগুলো দিয়ে সহায়তা করেছে চীন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চীনা রোবটগুলো উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে। রোবোটিক কেন্দ্রে রোগীদের অত্যাধুনিক চিকিৎসা দেয়া হবে।
বাংলাদেশ সরকারের অনুরোধে চীন এই রোবোটিক চিকিৎসা সামগ্রীগুলো পাঠিয়েছে। এগুলো চালানোর জন্য আমরা বাংলাদেশি মেডিকেল স্টাফদের প্রশিক্ষণ দিয়েছি। এগুলোর রক্ষণাবেক্ষণেও সহায়তা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আহতদের চিকিৎসায় রোবোটিক কেন্দ্রটি একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে হলো একটা, আমার কাছে মনে হয়, অ্যাক্সিডেন্টের ডিপো। যখন তখন যেখানে সেখানে গাড়ি পড়ে যাচ্ছে, হুন্ডা ভেঙে যাচ্ছে, মানুষ মরছে, মানুষ হাত পা ভাঙছে, একের পর এক দুর্ঘটনা। তো এদেরকে ট্রিটমেন্ট করার জন্য এই যে একটা বড় সুযোগ আমাদের সামনে আসলো, এইটাকে আমরা যেন কাজে লাগাতে পারি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহিনুর আলম সহ চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন। সকল লিডিং এজ টেকনোলজি এই দেশে ঢোকার। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সংস্কারের দায়িত্ব শুধু জাতীয় ঐকমত্য কমিশন বা সরকারের একার নয় বলেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এ বিষয়ে সব পক্ষকে চাপ প্রয়োগে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পরবর্তী পরিস্থিতি নিয়ে বিজেসির সেমিনারে এই আহ্বান জানান তিনি। আলী রিয়াজ বলেন, গণমাধ্যম আর দোকানদার এক বিষয় নয়, চতুর্থ স্তম্ভ হতে হলে দায়িত্বশীল আচরণ করতে হবে। অধিকাংশ মিডিয়া মালিক অন্যের স্বার্থ সুরক্ষায় কাজ করেন, এমন মন্তব্য তার। সেমিনারে অন্য আলোচকরা বলেন, প্রেস কাউন্সিল কাগুজে বাঘ, কর্তৃত্ব খর্ব হওয়ার ভয়ে সরকার গণমাধ্যম কমিশন করছে না। গণমাধ্যম সংস্কারে দেয়া ভালো সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের তাগিদ দেন সাংবাদিক নেতারা। বিগত সরকার স্বৈরাচার হওয়ার পেছনে কিছু সাংবাদিকের দায় আছে বলে মনে করেন আলোচকরা। এ বিষয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হতে হলে মিডিয়াকে শক্তিশালী ভূমিকা পালনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গুম খুনের মতো অপকর্ম বন্ধে প্রতিশ্রুতি আদায় করতে হবে। সংস্কারের দায়িত্ব কেবল সংস্কার কমিশনের নয়, সংস্কারের দায়িত্ব কেবল অন্তর্বর্তী সরকারের। কারণটা কি জানেন? তাহলে আপনাদেরই সরকারকে চাপ, কিন্তু আইন তো আপনি বদলাতে পারবেন না, সরকার বদলাবে, তাহলে আপনি চাপ দিন, দায়িত্বটা আপনাকে নিতে হবে। রাজনৈতিক দলগুলো আপনাদের সামনে এসে অঙ্গীকার করতে পারে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যা জনগণের অর্থে পরিচালিত হয়, যার প্রধান লক্ষ্য বা কোনো অবস্থাতেই যা গভীর রাত্রে আপনাকে ফোন করার কথা, তারা এইরকম ফোন করবে না, এই ব্যবস্থায় এই অঙ্গীকার রাজনীতিবিদরা দিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার দায় সরকার এড়াতে পারে না বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসে। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে কলা ভবন হয়ে সিনেট ভবন ঘুরে রোকেয়া হলের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। প্রশাসনের দুর্বলতার কারণে দুর্বৃত্তরা এমন হামলার সাহস পেয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, প্লাস্টিকের পরিবর্তে পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে আমদানিতে অন্তত $1 বিলিয়ন বেঁচে যেত। রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, বাজারে আর পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যবহার করতে দেয়া হবে না। এজন্য যৌক্তিক সময় দেওয়ার পর কঠোর হবে সরকার। বলেন, পাট শিল্পে স্থানীয় সক্ষমতা থাকার পরও বাংলাদেশ এগোতে পারেনি, অথচ এক্ষেত্রে বহুদূর এগিয়েছে ভারত সহ অন্যান্য কিছু দেশ। জানান, পাট পণ্য রফতানি $3 বিলিয়ন নেওয়া সম্ভব। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানুষের স্বাস্থ্য ঝুঁকি উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে প্লাস্টিক। আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, কিশোরগঞ্জ হাওরের মাছের প্রজনন বৃদ্ধি ও পানি প্রবাহ ঠিক রাখতে অল ওয়েদার সড়কে আরও বেশি কালভার্ট নির্মাণ করতে হবে। সকালে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সাথে মিঠামইন উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
নাটোরের নলডাঙ্গায় সমাবেশ করেছে ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আগামী জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও হাফিজুল ইসলাম হাফিজ সহ নেতাকর্মীরা। মিরসরাই উপজেলা বিএনপির কর্মী সভা হয়েছে। মিরসরাইয়ের ৮ নম্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপির ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেটেপ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম। এ সময় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিজবুত তৌহিদের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি মাহবুব আলম মাহফুজ। বক্তারা বলেন, অন্ধত্ব, কুসংস্কার, উগ্রবাদের বিরুদ্ধে এবং সাহিত্য ও শিল্প সংস্কৃতির বিকাশে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB-তে ডক্টর আনোয়ারুল আবেদিন লেকচার সিরিজে বাংলাদেশে SDG বাস্তবায়ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিষয়ক সেমিনার হয়েছে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগ সেমিনারটির আয়োজন করে। মূল প্রবন্ধ পাঠ করেন সিপিডির বিশিষ্ট ফেলো এবং সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর SDG বাংলাদেশের কনভেনর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অতিথি ছিলেন AIUB-র উপাচার্য প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম এবং উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান। ILO এবং ISISC এর উদ্যোগে এশিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স ও আলমানার হাসপাতাল লিমিটেডের সমন্বয়ে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন হয়েছে আলমানার হাসপাতালে। এতে অতিথি ছিলেন ILO ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ANM তানজিল আহসান, ন্যাশনাল কনসালটেন্ট মোহাম্মদ ফিরোজ আলম, আলমানার হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার সুলতান আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাক্তার আবু খলদুন আল মাহমুদ ও অন্যান্যরা। বিকাশ এবং বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞান চিন্তার আয়োজনে শুরু হলো বিকাশ বিজ্ঞান চিন্তা বিজ্ঞান উৎসবের তৃতীয় আসর। রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঢাকার 120টিরও বেশি স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী প্রকল্প প্রদর্শন, কুইজ ও আলোচনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ফারজানা শাকিল, বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম, কথা সাহিত্যিক আনিসুল হক সহ অনেকে। 50 মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা নিয়ে দেশের বাজারে ভিভো এনেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো V60। জাইসের সঙ্গে যৌথভাবে তৈরি এই স্মার্টফোন দূরের ছবি ও ওয়েডিং পোর্ট্রেট অভিজ্ঞতাকে নিয়ে যাবে প্রফেশনাল মানের উচ্চতায়। স্মার্টফোনটিতে আরও রয়েছে টেলিফটো, ওয়েডিং পোর্ট্রেটে 85 মিলিমিটার এবং 100 মিলিমিটার ক্লোজ আপ ফোকাল লেন্থ। সিনেমাটিক ফিল দেওয়ার জন্য এতে আছে AI 4 সিজন পোর্ট্রেট, 50 মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরা ও ফিল্ম মুড, 12 GB র্যাম ও 256 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 64,999 টাকা। বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে শেষ হলো 3 দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ। গৌরনদী ও আগলঝড়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন এতে। পরে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন PIBর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। 3 দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, বললেন নির্বাচন বিলম্বিত হলে জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে, সময় মতোই হবে ভোট। জামায়াতের সংখ্যা অমূলক মন্তব্য মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হয়ে পড়বে, বললেন তারেক রহমান। নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগ। শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রবিসি প্রক্টর সহ আহত অর্ধ শতাধিক। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য সহ শিবিরের বিরুদ্ধে অন্য প্রার্থীদের বহু অভিযোগ, দিনভর উত্তেজনায় শেষ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। অবস্থার উন্নতি হচ্ছে নূরের, ICU থেকে দ্রুত কেবিনে স্থানান্তরের আশা। চিকিৎসার খোঁজ খবর নিলেন রাষ্ট্রপতি ও খালেদা জিয়া। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।